ঘড়িতে বাজে রাত 1:54। রেকর্ড শুরু করলাম। ভয়.com-এর 15 নম্বর এপিসোড নিয়ে আমি চন্দ্রা হাজির হয়েছি আপনাদের সামনে। ভয়.com এমন একটি পডকাস্ট, যে পডকাস্টে আমরা শোনাই আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ব্যাখ্যাতীত ঘটনার কথা, অথবা আপনার চেনা কারোর জীবনে ঘটে যাওয়া এরকম কোনো ঘটনা, যে ঘটনার ব্যাখ্যা আপনি নিজে পাননি অথবা কাউকে দিতে পারেননি। ভয়.com একটি ব্যাখ্যাতীত পডকাস্ট। ভয়.com একটি ব্যাখ্যাতীত পডকাস্ট। নমস্কার, আমি চন্দ্রা। ভয়.com-এর 15 নম্বর এপিসোডে আপনাদের স্বাগত। আজকের এপিসোডটি একটু অন্য মাত্রার। তার কারণ হচ্ছে, আজকের এপিসোডে শ্রোতারা আমাদের যে ধরনের অভিজ্ঞতা লিখে পাঠান এবং সেগুলি আমি পড়ি, কিন্তু আজকের এপিসোডে কিন্তু ঘটনাগুলো আমি পড়ব না। তার কারণ, কিছুদিন আগে শুভম তার গ্রামের কিছু ভৌতিক বা বলা যেতে পারে অলৌকিক কিছু ঘটনা আমার সাথে শেয়ার করে, এবং আমি তাকে অনুরোধ করি যে তুমি নিজের মুখে শ্রোতাদের সেই ঘটনাগুলো শোনাবে, শেয়ার করবে। এবং তার সাথে জানিয়ে রাখি যে এই এপিসোডটি একটু দীর্ঘ হতে চলেছে, কারণ এই এপিসোডটা কিন্তু আমাদের চ্যানেলের 1K সাবস্ক্রাইবার স্পেশাল একটি এপিসোড। কারণ আজকের এপিসোডে এবং আমাদের পরবর্তী এপিসোডে শুভম পরপর কিছু ঘটনা শেয়ার করবে। আজকের এপিসোডে থাকবে 2টি ঘটনা, পরের এপিসোডে বাকি ঘটনাগুলো থাকবে। সুতরাং আপনারা কিন্তু 2টি এপিসোড একদমই মিস করবেন না। শুভমের ঘটনায় যাওয়ার আগে শুভম কর্মকার অর্থাৎ শুভম, তার ক্ষুদ্র একটি পরিচয় আপনাদের সামনে রাখি। শুভম আমাদের যাবতীয় থাম্বনেইল বা বাকি যা কিছু ডিজাইন আছে সেই গ্রাফিক ডিজাইনগুলি শুভম করে, এবং তার সাথে সাথে ভয়.com-এর পেছনে যে ব্যাকগ্রাউন্ড স্কোর এবং সমস্ত সাউন্ড ডিজাইনের কাজ সে করে থাকে। সুতরাং আমাদের কাজের কিন্তু একটা বড় মেম্বার সে। তো তার মুখ থেকে আজকে শুনে নেব তার জীবনে শোনা কিছু ভয়ের অভিজ্ঞতা, বিভৎস কিছু অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতাগুলির একটি বৈশিষ্ট্য হলো সেগুলি কিন্তু গ্রাম কেন্দ্রিক। বেশ, আর বেশি কথা না বলে এবার আমরা সরাসরি শুভমের কাছে চলে যাব। শুভম আজকে শেয়ার করবে তার শোনা কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা। ধন্যবাদ চন্দ্রাকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য, এবং ধন্যবাদ যারা আমাদের শ্রোতা বন্ধুরা আছে, যারা প্রতিনিয়ত আমাদের পাশে থাকেন, আমাদের গল্প শোনেন এবং কমেন্ট করে তাদের মতামত জানান। তাদেরকেও আপনাদের এই আকণ্ঠ ভালোবাসায় আমরা দেখতে দেখতে 1000 সাবস্ক্রাইবার কিন্তু অতিক্রম করে ফেলেছি, এবং আমরা আগামী দিনে আরও বড় লক্ষ্য নিয়ে এগোচ্ছি। তো যাই হোক, আজ যে ঘটনাগুলো আমি বলবো সেই ঘটনাগুলো মূলত আমার দাদুর কাছে শোনা। ছোটোবেলায় দাদু গল্পের ছলে প্রচুর ঘটনা বলতো, নিজের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা আমার সঙ্গে গল্পের ছলে শেয়ার করতো। সেই জায়গা থেকে যে ঘটনাগুলো আমার মনে আছে সেগুলো আমি আজকে তার মধ্যে বাছাই করে কয়েকটা ঘটনা আমি আজ এবং আগামী পর্বে শেয়ার করব। এই গল্পগুলো বলার আগে আমার একটু এর প্রেক্ষাপট সম্বন্ধে বলে নেওয়া দরকার, যে ঘটনাগুলো কোথায়। ঘটনাগুলো আমি যেখানে বড় হয়ে উঠেছি, অর্থাৎ জলপাইগুড়ি জেলার একটা ছোট্ট গ্রাম বেলাকোবা, সেখানে, এবং এই ঘটনাগুলো কিন্তু সেখানকারই। যাই হোক, এর বেশি আর কিছু বলার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, এবং বেশি আমি লেন্দি করব না ইন্ট্রোটাকে। আমি সরাসরি ঘটনায় চলে যাব। ঘটনাটা মূলত বর্ষাকালে ঘটে যাওয়াটি ঘটনা, এবং দাদুর শৈশবকালে ঘটে যাওয়া ঘটনা। দাদুর তখন চাকরি জীবনের প্রথম দিকে। তো দাদু ছিলেন পেশায় স্কুল শিক্ষক, আমি প্রথমে উল্লেখ করেছি। আর যে সময়ের আমি কথা বলছি সে সময় এত চারপাশে আমাদের ওখানে ঘরবাড়ি ছিল না। একদম প্রত্যন্ত গ্রাম বলতে যা বোঝায় সেরকমই ছিল আমাদের সেই বেলাকোবা গ্রামটি। এখন তো অনেক উন্নত হয়েছে, চারপাশে প্রচুর ঘরবাড়ি,
একটু ডাকলেই আশপাশ থেকে লোক বেরিয়ে আসে, কিন্তু সে সময় কিন্তু তা ছিল না। আর বর্ষা মানে উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি হয় আমরা জানি। তো তখন কিন্তু আরও বৃষ্টি হতো, আরও প্রচণ্ড বৃষ্টি হতো, এবং একবার বৃষ্টি শুরু হলে এক সপ্তাহ প্রায় থামতো না বললেই চলে। কখনো প্রচণ্ড জোরে, কখনো ঝিরিঝিরি বৃষ্টি ক্রমাগত হয়েই চলতো। তো এমনই এক দিনের কথা, সেদিন সকাল থেকে প্রচণ্ড মেঘ, একটু সকাল গড়াতেই বৃষ্টি শুরু হয়ে যায়, এবং দিনটা ছিল রবিবার। তো যথারীতি রবিবার মানেই কোনো কাজের চাপ নেই, কোথাও যাওয়ার তাড়া নেই। দাদু সেদিন ঠিক করে যে মাছ ধরতে যাবে। এইখানে একটা কথা বলে রাখা খুব প্রয়োজন যে দাদুর এই একটা খুব শখ ছিল যে মাছ ধরতে যাওয়া, স্কুল থেকে ফিরে রাত্রিবেলা মাছ ধরতে বেরিয়ে যাওয়া, বা ছুটির দিনে মাছ ধরতে যাওয়া। আর বর্ষাকালে তো এই মাছ ধরার যে নেশাটা, সেটা তো আরও অনেক বেশি জাগার দিয়ে ওঠে। যারা মাছ ধরেন তারা এটা খুব ভালো করে রিলেট করতে পারবেন। তো সেদিন দাদু ঠিক করে যে মাছ ধরতে যাবে। বৃষ্টি শুরু হয়েছে ঝিরিঝিরি, সকাল থেকে জোরে বৃষ্টি হওয়ার পর যে সময় দাদু যাবে আর কি, বেরোবে, সেই সময় বৃষ্টিটি ধরেছে আর কি, হালকা বৃষ্টি হচ্ছে। তো খাওয়া দাওয়া করে ওই একটু দুপুর গড়িয়ে বিকেল নাগাদ দাদু বেরিয়ে পড়ে, এক হাতে ছাতা নিয়ে, আরেক হাতে মাছ ধরার সরঞ্জাম, ছিপ, এসব নিয়ে দাদু বেরিয়ে পড়ে। বর্ষাকাল মানে আকাশে তো সবসময় মেঘ থাকবেই, চারিদিকে আলো কম। তো সেই সময় দাদু বেরিয়ে গেছে মাছ ধরতে। মাছ ধরতে যাওয়ার জন্য কি করতে হবে না, যে পথটা, সেই পথটা একটা বিবরণ দিই, যে আমাদের বাড়ি থেকে কিছুটা এগিয়ে পরের রেল লাইন, সেই রেল লাইন পেরিয়েও যাওয়া যায়, রেল লাইন ধরেও গেলেও সেই পুকুরটায় যাওয়া যায়। মানে রেল লাইন ধরে একটু এগিয়ে রেল লাইনের দুপাশে যে ঢালু জমি নেমে গেছে, সেই ঢালু জমি বেয়ে একটু এগোলে পরে বাঁশঝাড় কিছুটা চাষ জমি পেরিয়ে সেই পুকুরটা যেতে হয়। চারপাশে গাছপালার মাঝখানে সেই পুকুরটা আছে আর কি অবস্থিত। তো দাদু সেই পথ ধরে রেল লাইন ধরে এগিয়ে সেই পুকুরে গিয়ে যখন ছিপ ফেলে, তখন প্রায় অন্ধকার হয়ে এসছে, মানে সন্ধে নেমেই গেছে প্রায় বলা চলে। এবার মাছ ধরছে, যা মাছ ধরার জন্য ছিপ ফেলেছে। ছিপ ফেলার পর যে ধৈর্যের পরীক্ষা দিতে হয়, যারা মাছ ধরেন তারা জানেন। তো সেরকম বসে আছে, দাদুকে বেশিক্ষণ বসতে হয়নি, মাছ উঠতে শুরু করেছে। ওই পুকুরে কিন্তু মাছ ভালো ছিল, সবাই জানতো মাছ ভালো ছিল। তো মাছ উঠতে শুরু করেছে, মাছ উঠছে, এবং মাছগুলো ধরে নিয়ে দাদু ওই পাশে যে পাত্র, মাছ রাখার পাত্র, সেখানে মাছ রাখছে। এভাবে বেশ কয়েকটা মাছ তোলার পর দাদুর হঠাৎ মনে হয়েছে যে দেখি কি, কতগুলো মাছ তো তুললাম, বেশ কত, দেখি কতগুলো মাছ হলো আর কি। আমাদের দেখতে ইচ্ছে হয় না কখনো? দাদু ওই মাছ রাখার পাত্রের দিকে তাকিয়ে হঠাৎ করেই হয়ে গেছে যে এই এতক্ষণ ধরে যে মাছগুলো ধরলো, একটা মাছও সেই পাত্রে নেই। আমার এই বলতে গিয়ে রীতিমতো গায়ে কাটা দিচ্ছে যে চারিদিকে ওরকম পরিবেশ, ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, চারপাশে গাছপালার মাঝখানে একটা বিরাট বড় পুকুর, যার এই প্রান্ত ওই প্রান্ত এই হালকা বৃষ্টিতে একটা কুয়াশা ধোঁয়াশার মতো সৃষ্টি হয়, ঝাপসা হয়ে গেছে, ওই প্রান্ত দেখাও যাচ্ছে না ঠিক করে। সেখানে এতক্ষণ ধরে মাছ ধরার পরে যখন দাদু দেখতে পেল যে হঠাৎ করেই একটা মাছও নেই, দাদু কিন্তু মানে গায়ে কাটা, দাদুরও ঠিক আমার যেরকম গায়ে কাটা দিয়ে উঠেছিল, দাদুরও সেরকম গায়ে কাটা দিয়ে উঠলো। মানে ব্যাপারটা কি? তবে আমাদের হয় না যে আমরা নিজের মতো করে বিশ্লেষণ করার চেষ্টা করি যে প্রত্যেকটা ঘটনার পেছনে একটা কারণ থাকে। দাদুও সেরকমভাবে একটা সেই মুহূর্তে ইনস্ট্যান্ট একটা ভেবে নিল যে হয়তো কুকুর বেড়ালে খুব নিঃশব্দে এসে মাছগুলো তুলে নিয়ে গেছে। দাদু মাছ ধরে এতটাই মগ্ন ছিল যে সেটা বুঝে উঠতে পারেনি। এবার এটা ধরে নেওয়ার পর দাদু বলল, না, তাহলে এইভাবে তো খালি হাতে ফিরে যাওয়া যায় না, তাহলে আবার মাছ ধরি, মাছ ধরে কয়েকটা, এখন আর বেশি মাছ ধরবো না, কয়েকটা মাছ উঠলেই আমি ফিরে চলে যাব। কিন্তু এবার দাদু একটা প্ল্যান করলো যে এবার মাছ ধরে মাছ রাখার পাত্রের দিকে নজর রাখতে হবে, এবার যেন আগের বারের মতো যে ঘটনাটা ঘটেছে সেটা যেন না হয়। তো আবার মাছ ধরার প্রক্রিয়াটা শুরু হলো, মাছ ধরছে,
রাখছে সেই পাত্রে। এবার হঠাৎ করেই জলের মধ্যে ঢিল, 2 কি 3টে মাছ ধরা হয়েছে। দাদু নজর রাখছে পাত্রে, হঠাৎ করে জলের মধ্যে ঢিল, চারিদিক শুনশান, সন্ধেবেলা, জলের মধ্যে ঢিল পড়তে লাগলো। আর আমরা জানি যে এই পরিস্থিতিতে কোনোভাবেই মাছ ধরা সম্ভব হয়ে ওঠে না, কারণ একটা শান্ত পরিবেশ দরকার মাছ ধরার জন্য। জলের মধ্যে ক্রমাগত ঢিল পড়তে লাগলো, কিন্তু ঢিলের যে সোর্স, কোথা থেকে ঢিলটা আসছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। দাদু উঠে পড়লো, উঠে পড়ে পেছনে তাকায় যেরকম আমরা তাকে কোথা থেকে ঢিল আসছে। এই সময় বেশ কয়েকটা ঢিল দাদুর পায়ের কাছে এসে পড়লো। কিন্তু এখানে একটা খুব নোট করার বিষয় যে কোনো ঢিলই কিন্তু জলে এসে পড়ছে, পায়ের কাছে এসে পড়ছে, কিন্তু কোনো ঢিল দাদুর গায়ে লাগছে না। ঢিল কিন্তু আসছে, দাদুর পায়ের সামনে যে ঢিলগুলো আসছে, দাদু সেই ঢিলগুলো আগ্রহবশে তুলে দেখে আরোই চমকে গেল যে প্রত্যেকটা ঢিল হচ্ছে শুকনো মাটির ডেলা। ডেলা শব্দটা খুবই আঞ্চলিক শব্দ, অর্থাৎ ওই মাটির যে দলা হয় সেটাকেই ডেলা বলা হতো। টানা 7 দিন বৃষ্টি, তার শুকনো জায়গার দেখা নেই, সব কিছু ভিজে স্যাঁতস্যাঁতে একদম চারিদিকে। সেখানে এই শুকনো মাটির ঢিল কোথা থেকে আসবে? দাদু এই মুহূর্তে স্থির করলো যে এইখানে কিছু ঠিক নেই, এমন কিছু এখানে আছে বা হচ্ছে যেটা স্বাভাবিক নয়, যেটা অস্বাভাবিক। এবং এই স্থির করা মাত্রই দাদু দেখলো যে ঢিল পড়াটা বন্ধ হলো, এবং দাদু যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু গুটিয়ে ওই বাড়ির পথে রওনা দিল। তখন অন্ধকার হয়ে গেছে পুরো। আল ধরে হেঁটে এসে যখন দাদু রেল লাইনে উঠে এগোচ্ছে, তখন দাদু একটা অদ্ভুত জিনিস অনুভব করলো যে মনে হচ্ছে দাদুর পেছনে কেউ ঠিক একদম পেছনে হেঁটে হেঁটে আসছে। দাদু তাকায়নি পেছনে, কিন্তু একটা অনুভূতি দাদুর মধ্যে জন্মালো যে পেছনে নিশ্চয়ই কেউ আসছে। এটা আমাদের সাথে অনেক সময় হয় যে আমরা হয়তো তাকাই না, কিন্তু রাস্তা দিয়ে চলার সময় আমরা ঠিক সচেতন হয়ে যাই যে কেউ নিশ্চয়ই আমাদের দিকে তাকিয়ে রয়েছে। এটা আমরা কোনোভাবে সচেতন হয়ে যাই যে আমরা না তাকিয়েও এটা অনুভব করতে পারি যে পেছন থেকে কেউ দেখছে বা কেউ আসছে, কেউ ফলো করছে। ঠিক একই রকম অনুভূতি দাদুরও হলো যে পেছন থেকে কেউ হেঁটে হেঁটে আসছে, এবং প্রত্যেকটা স্টেপ দাদু স্টেপের মতো করেই ফেলছে। দাদু অনেক সাহস করে হঠাৎ করেই দাঁড়িয়ে পেছনে তাকালো যখন, এটা দেখার জন্য যে কে আসছে পেছনে। কিছু দেখতে পেল না, শুধু এটুকুই দেখতে পেল চারপাশের যে অন্ধকার, সেই অন্ধকারের তুলনায় আরও বেশি জমাট অন্ধকার কিছু একটা পেছনে অনেক কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। আমি জানি না এই অনুভূতিটা কি করে বোঝাবো। দাদু হয়তো সেই মুহূর্তে বোঝাতে পারেনি, আমিও বোঝাতে হয়তো পারছি না, কিন্তু এটা যার সাথে ঘটেছে একমাত্র সেই এই জিনিসটা অনুভব করতে পারবে যে ওরকম একটা রাত, একটা শুনশান রেল লাইন ধরে একটা মানুষ হেঁটে আসছে, বৃষ্টি পড়ছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, এবং তার সাথে এটা একটা অনুভূতি যে পেছনে কেউ আসছে, একটা জমাট অন্ধকার। সেটা যে কি ভয়ানক তার বর্ণনার করার ভাষা আমার কাছে নেই। এবার দাদু পেছন থেকে মুখ ফিরে সামনের দিকে আরও জোরে হাঁটতে শুরু করলো, এবং এটাও বুঝলো যে পেছনের সেই ছায়া বা যেই আসুক না কেন সেও প্রচণ্ড জোরে ঠিক দাদুর সমানই হেঁটে আসছে। অথচ সে খুব কাছেও আসছে না, সে খুব দূরেও চলে যাচ্ছে না, ঠিক একই দূরত্ব রেখে হেঁটে আসছে। দাদু প্রচণ্ড ভয় পেয়ে গেল। এদিকে এই পথ যেন ফুরোতেই চাইছে না। এভাবে হাঁটতে হাঁটতে যখন লেভেল ক্রসিংয়ের কাছাকাছি দাদু এসছে, তখনই হঠাৎ করেই দাদুর একজন পরিচিত মানুষের সাথে দেখা, যাকে আমার দাদু
সেই সময় লাল দাদু বলে ডাকতেন, তার সাথে দেখা। আর তাকে দেখি দাদুর মনে অনেকটা সাহস ফিরে এলো। সে হাঁপাতে হাঁপাতে তার কাছে গিয়ে ব্যাপারটা কিছু বলার আগেই লাল দাদু উল্টে প্রশ্ন করলো যে, তোর কি হয়েছে চণ্ডী? আমার দাদুর নাম চণ্ডী, তুই এরকম হাঁপাচ্ছিস কেন? তখন দাদু সমস্ত কিছু খুলে বলল, যতটুকু বলা সম্ভব হয় সেই মুহূর্তে দাঁড়িয়ে সেটুকু বলল। তারপর লাল দাদু সেই লেভেল ক্রসিং থেকে দাদুকে প্রায় আগলে রেখে এটা বলেছিল, আমার স্পষ্ট মনে আছে এখনো, যে দাদুকে বলেছিল, তুই আগে আগে যা, আমি তোর পেছনে আছি। এইভাবে গার্ড করে দাদুকে বাড়ি পৌঁছে দিয়ে গেছিল। এবং তারপরে যথারীতি দাদুর রাত্রেবেলা প্রচণ্ড জ্বর আসে, জ্বরে প্রায় শয্যাশায়ী হয়ে গিয়েছিল, বেশ কয়েকদিন স্কুল যেতে পারেনি। এর প্রায় 1 থেকে 2 সপ্তাহ পরে লাল দাদুর সঙ্গে দাদুর দেখা, মানে দাদু তখন সুস্থ হয়ে উঠেছে। তখন আর আমাদের ওখানে রিচুয়াল ছিল, আমি এইখানে একটু নোট বলে দিই, যে আমাদের ওখানে লোহা পোড়া জল খাওয়ানো হতো যদি কেউ, এটা গ্রামে একটা রিচুয়াল, যদি কেউ ভয় পেয়ে যায় তো সেটাও খাওয়ানো হয়েছিল। আরও কিছু প্রক্রিয়া ছিল যেগুলো আমার এই মুহূর্তে স্পষ্ট মনে নেই। তো যাই হোক, এটা একটা অন্য পার্ট। তো তারপরে যেটা বলছিলাম, যে দাদুর সঙ্গে সেই লাল দাদুর দেখা প্রায় 1-2 সপ্তাহ পরে, তখন দাদু জিজ্ঞেস করলো যে সেদিন কি হয়েছিল, আর আমার এরকম জ্বরই বা কেন হলো, সেরকম কি ছিল। তো লাল দাদু এটুকুই বলেছিল যে সেদিন তোর সঙ্গে যে আসছিল, আসলে সে তোকে ওই পুকুর পাড় থেকেই তোর সঙ্গে ছিল আর কি, এবং ওই তোর সঙ্গে মাছের লোভেই তোর সঙ্গে এসছিল। তুই তো শেষে ওই 2-3টে মাছ ধরেছিলি, যেগুলো তুই পাহারা দিচ্ছিলি, সেগুলো ও নিতে পারেনি, সেজন্যই তোর সঙ্গে সঙ্গে এসেছিল। তুই মাছগুলো ফেলে চলে আসতি, তাহলে কিন্তু এটা হতো না। এবং সে তোর বাড়ি পর্যন্ত এসে কোনো না কোনোভাবে সেই মাছগুলোকে ছিনিয়ে নিয়ে যেত, বা যদি না পারতো তাহলে তোর কোনো ক্ষতি করে যেত। তো এইভাবে আর কখনো যাস না, আর ওই পুকুরটা তো নয়। এটুকুই বলেছিল লাল দাদু। দাদুর ওই শেষ মাছ ধরতে যাওয়া ওই পুকুরে, ওর পরে দাদুর শখটা একবারে দমেই যায় প্রায়। মাছ ধরতে যে যেত না তা নয়, শখ তো একদিনে চলে যায় না, কিন্তু গেলেও দিনে দিনে যেত, দিনে দিনে ফিরে আসতো। কখনো ওই সন্ধেবেলা রাতে কখনোই আর মাছ ধরতে যায়নি। তো এই ছিল একটা ঘটনাটা হয়তো নিতান্তই এখনকার সময় দাঁড়িয়ে মনে হবে কিছুই নয়, কিন্তু আজ থেকে 50-60 বছর আগে গ্রামের ওরকম একটা রেল লাইন, আশেপাশে কোনো ঘর বাড়ি নেই দূর দূরান্ত পর্যন্ত, তার মাঝখান দিয়ে হেঁটে আসা, আকাশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে হালকা হাওয়া এবং পেছনে একটা জমাট অন্ধকারের অনুভূতি, এটা যে ফিল করেছে বা যে সেই সময় উপস্থিত ছিল, বা আমরা যারা গ্রামে বড় হয়ে উঠেছি, তারা এই জিনিসটাকে অনেক বেশি রিলেট করতে পারবে, যে সেটা কিন্তু শহরে এত আলোকময়, চারপাশে ট্রাম ট্রেনের শব্দের মাঝখানে বসে একটা ফ্ল্যাট বাড়িতে কখনোই কল্পনা করা সম্ভব নয়। তো এখানেই শেষ করব এই ঘটনা, এরপরে আসছি পরের ঘটনায়। ভয় ঠটকা, একটি ব্যাখ্যাতীত পডকাস্ট। আচ্ছা, এবার আমি চলে যাব দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাও দাদুর মুখেই শোনা, তবে ঘটনাটা মূলত ঘটেছিল আমার বাবার সঙ্গে। তবে দাদু এই ঘটনার কিছুটা সাক্ষী ছিল। এই ঘটনাও বর্ষাকালেই ঘটেছিল, আর বর্ষাকালের যেমনটা বিবরণ আমি আগের ঘটনায় দিয়েছি তেমনটা বিবরণ এখানে খাটে। তবে এটা আর একটু পরে, যেহেতু দাদুর বিয়ে হয়েছে এবং বাবা হয়েছে। বাবার তখন বয়স
কীরকম হবে, 10 কি 12 এরকম বয়স হবে বাবার। তো বাবার কাছেও কিছুটা শুনেছি ঘটনার বর্ণনা, দুটো মিশিয়ে আমি বলার চেষ্টা করব। এটাও একটা বর্ষার দিনের কথা, সারাদিন বৃষ্টি হচ্ছে, দাদু স্কুলে গেছে, সেটা ছুটির দিন নয়, দাদু স্কুলে গেছে। আর দাদু স্কুল থেকে ফেরার সময় সেই সময় বাড়িতে গিয়ে দুজন স্টুডেন্টকে পড়াতো। তো স্কুল থেকে ট্রেনে নামতো, আমাদের ওখানে আমবাড়ি ফালাকাটা বলে জায়গা রয়েছে, সেখানে দাদু স্কুল ছিল, সেখানে স্কুল করে ট্রেনে ফিরতো। ট্রেনে ফিরে ওই বাজারের কাছাকাছি একটা জায়গায় দুজনকে পড়াতো, পড়িয়ে নিয়ে বাড়ি ফিরত। তো সেদিন প্রচণ্ড বৃষ্টি, ঝমঝম করে ভয়ঙ্কর রকম বৃষ্টি হচ্ছে, চারিদিক ধূসর ধোঁয়ায় অন্ধকার, এবং রাতে তো আর কিছুই দেখা যায় না, সেই সময় চারিদিকে এমনিই ফাঁকা, স্ট্রিট লাইট নেই, ভয়ঙ্কর অবস্থা। বাড়িতে আমার ঠাকুমা, বাবা, বাবার মা, তার বাবা সবাই চিন্তিত যে কেন এখনো বাড়ি ফিরছে না, যে এত বৃষ্টি, তার মধ্যে দাদু বাড়িতে নেই, কখন ফিরবে। এদিকে ধীরে ধীরে রাত হতে শুরু করেছে, রাত বাড়ছে। তো তখন আমার ঠাকুমা খুব প্যানিক করতেন। তো ঠাকুমা আমার বাবাকে বলেছে, যা তো একটু ছাতা নিয়ে একটু এগিয়ে গিয়ে দেখে আয়, বেশি দূরে যাস না, একটু এগিয়ে গিয়ে দেখে আয় তোর বাবা আসছে কিনা। তো আমার বাবা একটা ছাতা নিয়ে গেছে দেখতে। এবার বাবা গেছে, তার কিছুক্ষণ পরেই দাদু বাড়ি চলে এসছে, এসে বলছে, আর বলো না, এরকম এত বৃষ্টি, এই আটকে গেছিলাম স্টুডেন্টদের বাড়িতে, একটু দেরি হলো, ওখানেই খাওয়া দাওয়া করে এলাম, ওরা কিছুতেই ছাড়লো না, তাই একটু দেরি হয়ে গেল। আর তখন তো ফোন বা এই ব্যাপারগুলো ছিল না যে জানিয়ে দেবে। তো এবার ঠাকুমা বলছে, তাহলে টিঙ্কু যে তোমাকে খুঁজতে গেল, ও কোথায় গেল? দাদু তো খুব প্রচণ্ড রেগে গেছে, মানে তুমি কেন পাঠিয়েছো এই ঝড় জলের রাতে ওকে খুঁজতে? দাদু তৎক্ষণাৎ আমাদের সেই 5 ব্যাটারি না 6 ব্যাটারি 6 সেলের টর্চ লাইট ছিল, সেটা নিয়ে খুঁজতে বেরোলো বাবাকে। এই গলি ওই গলি করতে করতে যখন দাদু শেষ গলিটায় গিয়ে একটু এগিয়েছে, সেখানে ছিল একটা বিরাট তেঁতুল গাছ। দাদু একটু এগিয়ে দেখছে সেই তেঁতুল গাছের নিচে কিছু একটা স্থিরভাবে দাঁড়িয়ে। অবশ্যই প্রথমে দাদু চমকে গেছে যে এটা আবার কি, মানে এই অন্ধকার রাতে, বর্ষার রাতে এরকম একটা তেঁতুল গাছের নিচে কি দাঁড়িয়ে। তো ওই দাদুর সঙ্গে ছিল ওই পাওয়ারফুল টর্চ লাইট, সেটা যখন ফেলেছে সেই মূর্তির উপর, দেখে যে আমার বাবা ছাতা বন্ধ করে সেই প্রবল বৃষ্টির মধ্যে ওই গাছটার নিচে স্থিরভাবে দাঁড়িয়ে। দাদু তো ছুটে গিয়ে সামনে গিয়ে যেই ডেকেছে, অমনি বাবার সম্বিত ফিরে পেয়েছে, মানে এমনটা যেন একটা অন্য জগতে চলে গেছিল সেখানে দাঁড়িয়ে। তারপর তো বাবাকে দাদু ধরে নিয়ে এলো বাড়িতে, নিয়ে এসে বাবা তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। সেই মুহূর্তে কিছুই বলার অবস্থায় ছিল না যে কি হয়েছে, কেনই বা সেখানে গিয়ে স্থিরভাবে দাঁড়িয়েছিল, কেনই বা ছাতা বন্ধ করে আর এগোতে পারছিল না, কোনো কিছু বলার অবস্থাতেই ছিল না, মানে মুখে কোনো কথাই ফুটছিল না। যে আমরা বলি না যে মানে অতি শোকে পাথর হয়ে যায়, সেরকম বাবা পাথর হয়ে গেছিল ওই ভয়ের ঠেলায় আর কি। মানে বাবাকে স্বাভাবিক অবস্থায় আনতে অনেক কিছু করতে হয়েছিল। আমাদের গ্রামে বেশ কিছু আছে, জল পোড়া এরকম বিভিন্ন ছিল সেই সময়। তারপর আমি উল্লেখ করেছি যে ওই লোহা পোড়ানো জল এসব খাইয়ে তারপরে বাবা যখন কথা বলা অবস্থায় ফিরল, তখন বাবা যেটা বলল সেটা আমি তুলে দিচ্ছি এখানে হুবহু, যেটা বাবার কাছে শুনেছি আমি, যে দাদুকে খুঁজতে খুঁজতে বাবা যখন ওই গাছতলায় যায়, গিয়ে আর হঠাৎ করেই মনে হয়েছিল যেন কিছু একটা তাকে মানে পেঁচিয়ে ফেলেছে, দড়ি দিয়ে কে যেন প্রচণ্ড শক্ত করে বেঁধে ফেললো হঠাৎ করে। মানে বাবারা এক পা এগোনোরও ক্ষমতা ছিল না, হঠাৎ করে সেটা জাস্ট হাঁটতে হাঁটতে গিয়ে ওই গাছতলায় ঠিক যখন পৌঁছেছে, সেই মুহূর্তেই মনে হয়েছিল কেউ একটা প্রচণ্ড শক্ত দড়ি দিয়ে বেঁধে ফেললো
এবং হাত পা অসাড় হয়ে গেল, এবং ছাতাটাও সে যেন স্বইচ্ছায় নয়, তাকে কেউ বন্ধ করতে বাধ্য করলো, এবং তারপরে আর কিছু মনে নেই, সেভাবেই দাঁড়িয়েছিল। তো এটুকুই ঘটনা, এর বেশি কিছু বাবার মনে নেই। আর তারপরের ঘটনা তো আমরা দাদুর মুখেই শুনেছি। কিন্তু এরকম আরও বেশ কিছু, মানে আমরা সেই সময় ভেবেছিলাম, মানে আমরা বলতে সেই সময় দাদু বা তারা ভেবেছিল যে এটা নেহাতি কিছু একটা হবে, যার কোনো ব্যাখ্যা তখন করতে পারিনি, তবে অলৌকিকভাবেও ধরে নেয়নি। যেহেতু ছোট ছিল, তো ছোটদের তো অনেক রকমের দুষ্টুমি থাকে, অনেক কিছুই থাকে। কিন্তু আমরা যদি ভেবে দেখি, একটা শিশু কি সত্যি এটা করতে পারে? মানে এত ভয়ঙ্কর রাত, শিশুদের তো ভয় বেশি, সেই রাতে কি একটা গাছের নিচে ভাবে দাঁড়িয়ে থাকতে পারে, সব কিছু ছাতা বন্ধ করে একদম অনড়ভাবে? আর এটাই একমাত্র ঘটনা নয়, এবং এরপরেও বেশ কিছু লোকের মুখে শুনেছি, দাদু যখন এই ঘটনাটা তার কলিগসদের কাছে, তার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করেছে, তারাও বলেছে হ্যাঁ, ওই গাছতলায় বা ওই গাছের ওখানে কিছু একটা নিশ্চয়ই আছে, তারাও ফিল করেছে। তবে এরকম অভিজ্ঞতার শিকার কখনোই হয়নি। আর আমিও যখন বড় হয়েছি, আমি বড় হওয়ার পরও ওই গাছটা ছিল, আমারও কিন্তু গা ছমছম করতোই ওই গাছটার নিচ দিয়ে যাওয়ার সময়। যদিও তখন চারপাশে প্রচুর বাড়িঘর, লোকজন, আলো সব কিছুই ছিল, কিন্তু জানি না কেন এই ঘটনাটা মনে করেই নাকি এটা স্বভাবত কারণেই আমার গা ছমছম কিন্তু করতো। এবং এখনও যখন আমি ঘটনাটা বলছি, আমি স্মরণ করছি সেই সময়গুলো, যতটা মুহূর্ত, যতটা বার আমি ওই গাছের নিচ দিয়ে গেছি, আমার মনে হয়েছে ওই গাছের নিচটা যেন আরও অনেক বেশি অন্ধকার। এটাই ছিল ঘটনা, একটা গ্রাম্য ঘটনা। কিন্তু ওই আমি যেটা আগের গল্পতেও বলেছি, এবারও সেই ঘটনাই বলবো। আমরা শহরে বসে এই জিনিসটা ফিল করতে হয়তো অতটা পারবো না, যতটা সেই সময় সেই অন্ধকারাচ্ছন্ন, ইলেকট্রিসিটি অবশ্যই আসেনি সেই সময়, সেরকম একটা পরিবেশে, সেরকম একটা গাছের নিচে এরকম একটা অভিজ্ঞতার যারা করেছে তারা যতটা ফিল করতে পারবে। ভয়.com একটি ব্যাখ্যাতীত পডকাস্ট। দুটি ঘটনার পর আমি আবার ফিরে এলাম। শুভমের পরবর্তী যে ঘটনাগুলো সেগুলি আমরা শোনাবো ভয়.com-এর পরের এপিসোডে। আজকের এপিসোড কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট বক্স খোলা রইল। আমরা এটা লক্ষ্য করেছি যে আপনারা খুব সুন্দর করে আমাদের সাথে সহযোগিতা করেন, নিজেদের কিছু ফিডব্যাক কমেন্ট বক্সে শেয়ার করেন, এবং আমরা অনুরোধ করব যে আপনারা পরবর্তীকালেও ঠিক এইভাবেই আমাদের সাথে সহযোগিতা করবেন। এবং এটা দেখতে আমার খুব ভালো লাগে যে অনেকে খুব সুন্দর করে যুক্তিসঙ্গত একটা বিশ্লেষণও কিন্তু সেখানে লেখেন ঘটনাগুলি প্রসঙ্গে। খুব ভালো লাগে, আপনাদের এই সহযোগিতা কিন্তু কাম্য রইল। এবং তার সাথে জানাই যে আমাদের ভয়.com-এ আপনারা আপনাদের জীবনের ঘটনাগুলি শেয়ার করবেন কি করে। আমাদের ইমেল করুন, লিখে পাঠান, যদি সম্ভব হয় তাহলে খুব সুন্দর করে গুছিয়ে টেক্সট ফরম্যাটে লিখে পাঠান। যদি একান্ত সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা ভয়েস রেকর্ড করে আমাদের মেইল করতে পারেন। আমাদের মেইল আইডি সহ যাবতীয় ডিটেলস আমি এই ভিডিও ডেসক্রিপশনে ইনক্লুড করে দিলাম, আপনারা একবার চেক করে নিন। আপনাদের ফিডব্যাক প্রসঙ্গে একটি কথা মনে পড়ে গেল যে আমরা ঠিক করেছি যে এরপর থেকে আপনারা এত সুন্দর করে যারা গুছিয়ে প্রত্যেকটি এপিসোড সম্পর্কে ফিডব্যাক দিচ্ছেন, সুন্দর করে বিশ্লেষণ করছেন, সেই কমেন্টগুলি প্রত্যেকটি এপিসোডের শেষে কিন্তু আমি পড়ে শোনাবো। আমাদের পূর্ববর্তী এপিসোড অর্থাৎ বারাসাতের বাজারের অলৌকিক ঘটনা নামে যে এপিসোডটি ছিল, সেই এপিসোডের ঘটনা প্রসঙ্গে ঈশানী সরকার বলে একজন খুব সুন্দর করে একটা বিশ্লেষণ দিয়েছেন। তিনি ঘটনাটিকে সার্বিকভাবে একটি মানসিক রোগ ধরেছেন। কেন ধরেছেন সেটি উনি বিশ্লেষণ করেছেন। আমরা সরাসরি এবার ঈশানীর কমেন্টে চলে যাব। তিনি লিখছেন, যে কোনো ভয় হোক কিংবা মানসিক রোগ, আমাদের অবচেতন কিন্তু আমাদের সাথে ঘটা কোনো ঘটনা
কিংবা আমাদেরই কোনো প্রচ্ছন্ন ভাবনা থেকে ইনফ্লুয়েন্সড হয়ে অনেক কিছুই ঘটায় বা দেখায়। আমার মনে হয় উনি ওনার অবচেতনে এসব নিয়ে আগে কিছু ভেবেছেন। যেমন ধরো, মাছ কাটার পাশেই মা কালীর ছবি, রক্ত আর এই দেবীর মধ্যে একটা কানেকশন আছে আমরা জানি। এবার আমার মনে হয় এরকম আরও কিছু বিষয় থেকেই ওনার এই রোগটা ট্রিগার করেছে। খুঁজলে দেখা যাবে এরকম হয়তো ওনার বংশেই কেউ সেম স্কিজোফ্রেনিয়াতে ভুগত, আর ওই মাসি এই সব ঘটনা শুনে সেও নিজের মতোই কিছু একটা ভাবছে। আরও ভাবলে উনি আরও ভয় পেতে পারেন। আমার এটুকুনই মনে হয়েছে। বাকি কত কি যে হতে পারে আমাদের সবারই কল্পনার অতীত। এই ছিল ঈশানের কমেন্ট। খুব সুন্দর করে উনি লিখেছেন গুছিয়ে। ঘটনাটা যখন আমি রেকর্ড করি আমারও কিন্তু কোথাও গিয়ে মনে হয়েছে এটি সম্পূর্ণভাবে একটি মানসিক রোগ, একটি হ্যালুসিনেশন তার মধ্যে কাজ করেছে। এর একটি অন্য ব্যাখ্যা হতে পারে। যদি আপনারা কোনো কিছু মনে করেন, সেরকম পৃথক কোনো ব্যাখ্যা যদি আপনাদের মনে চলতে থাকে, তাহলে সেটি আপনারা কমেন্ট করে জানাতে পারেন। যারা এখন এপিসোডটি শোনেননি তাদের আমি অনুরোধ করব, প্লিজ এপিসোডটি শুনুন, ভালো লাগবে আশা করি। এই ছিল আজকের এপিসোড। শুভমের ঘটনাগুলো কিন্তু আজকের এপিসোডেই শেষ নয়, পরবর্তী আরও ঘটনা আছে। সেই ঘটনাগুলো আমরা শুনবো পরের 16 নম্বর এপিসোডে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন। ভয়.comকে অনেক বেশি করে ভালোবাসুন, সাপোর্ট করুন। আরেকটি নতুন সংযোজন রহস্যে বাঁচুন। শুভরাত্রি। ভয়.com একটি ব্যাখ্যাতীত পডকাস্ট।